নমস্কার, ভোটের গল্প নিয়ে আবার আপনাদের সামনে পৌঁছে গেলাম। আজ আপনাদেরকে শোনাবো একেবারে ভারতের প্রথম সাধারণ নির্বাচন। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951-1952 সালে। ওই একবারই 2 বছর ধরে ভোট হয়েছিল। সেটা আরেকটা এপিসোডে আপনাদেরকে বলবো যে কেন এত লম্বা সময় ধরে 2 বছর ধরে ভোট হয়েছিল। কিন্তু আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে একেবারে ভোটের গোড়ার কথা, অর্থাৎ ভোটার এবং ভোটার তালিকা তৈরি। এবং তাই নিয়েও কিন্তু খুব মজার অভিনব সমস্ত ঘটনা সেই সময় হয়েছিল। তার একটি দুটি আপনাদের কাছে আজকে পেশ করব। তো ভোটার তালিকার বিষয়টি আগে বলি। তার আগে ছোট্ট করে বলি যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন একজন বাঙালি। তার নাম সুকুমার সেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, এবং তাকে নির্বাচিত করা হলো যে ভারতের তিনি হবেন প্রধান মুখ্য নির্বাচন কমিশনার, এবং তার দায়িত্ব হলো ভারতের প্রথম সাধারণ নির্বাচন সংগঠিত করা। কাজটি যে কি পরিমাণ কঠিন তৎকালীন ভারতবর্ষে, সেটা আজকে আমরা হয়তো খানিকটা উপলব্ধি করতে পারি। বিশেষ করে আমরা যদি একটু পুরনো ভিডিও, পুরনো সিনেমা, পুরনো খবরের কাগজের ছবিপত্র দেখি, তাহলে বুঝতে পারবো যে সেই ভারতবর্ষের চেহারাটা কেমন ছিল। রেল খুব সীমিত, রাস্তাঘাট নেই, পথঘাট নেই, গাড়ি ঘোড়া কম, সরকারি অফিস কাছারি নেই, স্কুল কলেজ নেই, হাসপাতাল নেই। একেবারে নতুন একটা দেশ, একটা যার কিছুই নেই, একটা নেই রাজ্য। কিন্তু সেই নেই রাজ্যতেও ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং তৎকালীন সময়ে অন্যান্য নেতৃত্ব তারা ঠিক করলেন যে ভোট হবে। অর্থাৎ সরকার যে সরকারি ক্ষমতায় আসুক, সেটা প্রথম আর দ্বিতীয় যাই হোক না কেন, সরকারকে নির্বাচিত হতে হবে। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে আমরা যে গর্ব করি, সেই গর্ব করার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947-এ। ঠিক 3 বছরের মাথায় আমরা সংবিধান পাই, এবং তারপরে 5 বছরের মাথায় আমরা আমাদের দেশের নির্বাচন সংগঠিত করি। অথচ আমাদের সঙ্গে যে দেশটি জন্ম নিল, অর্থাৎ ভারত ভাগ হয়ে তৈরি হলো পাকিস্তান, তার সংবিধান তৈরি করতে চলে গেল 10 বছর, এবং দেশের প্রথম সাধারণ নির্বাচন তাদের হয়েছিল স্বাধীনতা প্রাপ্তির বা দেশ তৈরির 30 বছর পর। 1971 সালে প্রথম পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার আগে কখনো কখনো সিভিল গভর্নমেন্ট এসছে, কিন্তু অধিকাংশ সময়টাই ছিল হচ্ছে মিলিটারি শাসন। এবং সেই মিলিটারি শাসন থেকে আজও পাকিস্তানের মুক্তি মেলেনি। কোনো অসামরিক সরকার থাকলেও বলা হয় যে আসলে ওটা মিলিটারি সরকার তারা চালায়। যাই হোক, সে তো অন্য প্রসঙ্গ। আমরা ভারতবাসী গর্ব করতে পারি আজকে এবারের নির্বাচন নিয়ে একটা বিরাট বড় বিরোধীদের অভিযোগ যে এই নির্বাচন হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই, এই নির্বাচনের পর সংবিধান বদলে দেবেন নরেন্দ্র মোদী যদি আবার ক্ষমতায় আসেন, এবারই শেষ নির্বাচন, এমন অনেক কথাই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু যেটা সত্যিকারের গর্ব করার মতো বিষয় সেটি হচ্ছে যে আমাদের যারা দেশের শাসক ছিলেন সেই সময়কার, তাদের যে দৃঢ়চেতা মনোভাব এবং গণতন্ত্রের প্রতি যে আস্থা, সেটা কিন্তু অতুলনীয়। কারণ স্বাধীন দেশ হলেও মাত্র 5 বছরের মধ্যে এই রকম একটা দেশে, যেখানে একদিকে পাহাড়, একদিকে মরুভূমি, একদিকে বিপুল জলরাশি সমুদ্র, একদিকে বিপুল পরিমাণে জঙ্গল, এবং রাস্তাঘাট, পথঘাট, বসত এলাকা সেইভাবে নেই, সেখানেও কিন্তু দেশের তৎকালীন শাসকেরা মনে করলেন নির্বাচন মাস্ট, গণতন্ত্রকে বাদ দিয়ে কিছু হবে না। এখন সুকুমার সেন দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজ হলো ভারতের জন্য একটি নির্বাচনী তালিকা তৈরি করা, নির্বাচক মণ্ডলীর তালিকা তৈরি করা, ভোটার তালিকা তৈরি করা। তখন ভোটদানের ন্যূনতম বয়স স্থির হয়েছিল 21 বছর। তাহলে 21 বছর বা তার বেশি যারা, তাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। এই কাজটি করা অত্যন্ত কঠিন ছিল। যে কথা বলছিলাম যে সরকারি অফিস মাত্র গুটি কয়েক, ফলে কাদের দিয়ে এই কাজটা করা হবে? সুকুমার সেন গোটা দেশের জন্য 16,500 জন করণিকের একটা তালিকা তৈরি করিয়েছিলেন বিভিন্ন রাজ্য থেকে তথ্য নিয়ে, যে যাদেরকে তিনি এই ভোটার তালিকা তৈরির জন্য নিয়োগ করেছিলেন। এটা কখনো ভাববেন না যে কোনো একজন একটি এলাকার ভোটার তালিকা তৈরির দায়িত্বে ছিলেন, না, এক একজনকে একাধিক এলাকার ভোটার তালিকা তৈরির দায়িত্ব পালন করতে হয়। এবং এইভাবে একটা দীর্ঘ সময় ধরে
ভোটার তালিকা তৈরি হয়। শুধু তাই নয়, স্বাধীনতার আগে সকলের ভোটদানের অধিকার ছিল না ভারতে। একেবারে ওই শতকের গোড়ার দিকে ব্রিটিশ শাসনেই নির্বাচন হয়েছিল, কিন্তু সেটা ছিল সকলের জন্য নয়, অর্থাৎ যারা সরকারকে ট্যাক্স দেন তারা নির্বাচনে অংশ নিতে পারতেন। একটা সময় মহিলাদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। কিন্তু স্বাধীন ভারতে তো এই ধরনের কোনো ভেদাভেদ হবে না, সংবিধান বলেই দিয়েছিল যে কোনো রকমভাবেই কোনো নাগরিকের মধ্যে ভেদাভেদ হবে না। ফলে নারী পুরুষ সকলের জন্য ভোটার তালিকা তৈরি করতে হবে। এবং কিভাবে ভোটদান করতে হয়, ভোট ব্যাপারটা কি, সেটাও কিন্তু তৎকালীন ভারতবর্ষে মানুষের সম্পূর্ণ অজানা ছিল। তার কারণ আজকে আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে তৎকালীন ভারতবর্ষে মাত্র 15% মানুষ ছিলেন স্বাক্ষর, অর্থাৎ তারা কোনো রকমে শুধু নিজের নামটি সই করতে পারতেন। সবাই সবকিছু পড়তেও পারতেন না, বোধগম্যও হতো না। এই রকম একটা দেশে নির্বাচন অর্থাৎ ভোট ব্যাপারটা কি, কেন ভোট দেব, কি ব্যাপার, এই সব কিছু বোঝানোর জন্যও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তৎকালীন প্রশাসনকে। সুকুমার সেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটি কাজ করেছিলেন। তৎকালীন ভারতবাসীর কাছে একমাত্র বিনোদন ছিল রেডিও, তাও সেটা সকলের ছিল না। আর ছিল কিছু এলাকায় সিনেমা হল, যেখানে মানুষ সিনেমা দেখতে যেতেন। তিনি ৩,৫০০ সিনেমা হল চিহ্নিত করেছিলেন, যাদেরকে নির্বাচন কমিশন ছোট 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 ডকুমেন্টারি তৈরি করে পাঠিয়েছিল যে কি করে ভোট দিতে হয়, তাই শুধু নয়, কেন আপনি ভোট দেবেন এই নিয়েও তাদেরকে মানুষকে শেখানো শুরু হয়। এ তো গেল এইভাবে ভোটারদের সচেতন করা, কেন ভোট দেব, কিভাবে ভোটার তালিকা তৈরি হবে, মানুষ গেলে পরে অর্থাৎ ভোটার তালিকা তৈরির জন্য কেউ গেলে আপনি কিভাবে তাকে সহযোগিতা করবেন, এরকম নানান বিষয় তাদেরকে শেখানো হয়। এই সব কিছুর পরে একটা ফিগার আমি আপনাদের কাছে বলতে পারি যে প্রায় দেখা গেল যে ৩,৮৬,০০০ রিম কাগজ তৎকালীন ভারতবর্ষে, এটা কিন্তু একটা বিরাট অঙ্কের এবং বিপুল টাকা। তার কারণ এগুলো সবই আমাদেরকে তখন আমদানি করতে হয়েছিল। আমাদের এত পেপার মিল ছিল না যেখানে আমরা এই বিপুল পরিমাণ কাগজ তৈরি করতে পারি। সেই কাগজে ভোটার তালিকা ছাপা হলো এবং সুকুমার সেন বললেন যে সব রাজ্যের তালিকা প্রথমে দিল্লিতে পাঠাও। দিল্লিতে সেই তালিকা যাওয়ার পরে দেখা গেল যে দিল্লি একদিন ঘোষণা করলো যে ২৮ লাখ ভোটারের নাম ওই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, ভোটারের নাম বাদ যাওয়াটা এইটা খুব অস্বাভাবিক কিছু নয়, এখনো হয়। কয়েক বছর আগে তো অনেক বেশি ছিল। ২০০৬ সালের কথা আপনাদের বলতে পারি। কেজে রাও নামে ইলেকশন কমিশনের একজন অবসরপ্রাপ্ত অফিসারকে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে পাঠিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল রোল অবজারভার, অর্থাৎ তিনি এই যে ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা এইটা পর্যবেক্ষণ করবেন। কেজে রাও একেবারে রাজ্যের নানান প্রান্তে ঘুরে 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 তারপরে উনি চিহ্নিত করলেন যে ৯ লাখ ভুতুরে ভোটার এই ভোটার তালিকায় আছে, তাদের বাদ দেওয়া হলো। তখন একটা রব উঠলো ২০০৬ নির্বাচনের আগে, সেই কারণে যে ৯ লাখ ভুতুরে ভোটার বাদ গেছে, অতএব এবার সিপিএম সরকারের পতন অনিবার্য। কারণ ভুতুরে ভোটাররা তো সবাই হচ্ছে সিপিএম এর ভোটার। কিন্তু দেখা গেল যে ২০০৬ নির্বাচনের রেজাল্ট হলো অদ্ভুত। বামফ্রন্ট, সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট ২৩৫টি আসনে জয়লাভ করলো। আমি প্রায় ৩-৩.৫ দশক ভারতের নির্বাচন কভার করছি। পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের অন্যান্য প্রদেশেও আমি নির্বাচন কভার করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভোটার তালিকায় এই যে ভুতুরে ভোটার বা জাল ভোটার, এটা আসলে জোর যার মুলুকতার, অর্থাৎ যে এলাকায় যে দল শক্তিশালী তারা সেই এলাকাতে এই কম্মটি এই অপকম্মটি করে থাকে। ফলে ৯ লাখ ভোটার বাদ যাওয়াতে সিপিএম এর ক্ষতি হয়েছে এমন নয়, বিরোধীদেরও ক্ষতি হয়েছে এবং ক্ষতিটা অনেক বেশি হয়েছিল বিরোধীদের। যাই হোক, প্রথম নির্বাচনের প্রসঙ্গে ফিরে যাই যে কেন ২৮ লাখ ভোটার সেবার বাদ দিতে হলো। সেবারও কি তাহলে ভুতুরে ভোটার বা জাল ভোটার প্রথম নির্বাচন থেকেই ছিল ভোটার তালিকাতে? না, এর কারণটা কিন্তু খুব অদ্ভুত এবং এই কারণটার মধ্যে একটা অদ্ভুতভাবে আমাদের সমাজ, একটা সমাজের দর্পণ এটার মধ্যে আছে। নির্বাচন কমিশন দেখলো যে তালিকা বিভিন্ন রাজ্য থেকে এসেছে তাতে মহিলাদের অনেকেরই নামের পাশে স্বামী বা পিতার নাম নেই। আপনারা জানেন যে নির্বাচনের যে ভোটার তালিকা তাতে থাকে, নাম থাকে, তারপর অভিভাবকের নাম থাকে, তারপর ঠিকানা থাকে, এইগুলো থাকে, অর্থাৎ এগুলো আবশ্যিক।
নির্বাচন কমিশন দেখলো যে 28 লাখ ভোটারের নামের পাশে অভিভাবকের নাম নেই, ফলে নির্বাচনী আইন অনুযায়ী এদেরকে কখনোই বৈধ ভোটার হিসেবে গ্রহণ করা যাচ্ছে না, তার কারণ অভিভাবকের নাম নেই। সুকুমার সেন তাই সিদ্ধান্ত করলেন যে এই নামগুলিকে বাদ দিতে হবে, এই 28 লাখ ভোটারকে ছাড়াই প্রথম সাধারণ নির্বাচন সংগঠিত হবে। এখন কেন অভিভাবকদের নাম ছিল না? এই যে 28 লাখ ভোটার, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তাদের অধিকাংশ ছিলেন মহিলা, যাদের কাছে যখন ভোটকর্মীরা বাড়িতে গিয়েছিলেন, তাদের কাছে যখন তাদের স্বামীর নাম বা বাবার নাম জিজ্ঞাসা করা হচ্ছিল, তারা বলেননি। সেই ভারতে স্বামীর নাম আজও ভারতবর্ষের অনেক গ্রামে এখনো আছে, অনেক শহরের অনেক বস্তিতে, আরো প্রান্তিক এলাকাতে আছে, সবটা বদলে গিয়েছে তা নয়, কিন্তু সেই ভারতে এটা ছিল একটা সাধারণ প্রবণতা যে ছাপোষা মহিলারা তারা কেউ বাড়ির স্বামী বা বাবার নাম প্রকাশ্যে অপরিচিত মানুষের কাছে কখনো তারা মুখে আনতেন না। ফলে যেটা হয়েছে যে তারা ওই যে নাম বলেননি, তার ফলে ওই জায়গাগুলোতে ফাঁকা রাখা হয়েছিল জায়গা। এবং এটা শুধুমাত্র কিন্তু আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, শুধু মহিলারা নন, আমি অনেক সময় অনেক জায়গায় গিয়ে দেখেছি যে অনেক সাধারণ পুরুষ মানুষ, তাকে হয়তো জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি, তিনি আবার ঠিক উল্টোটা, তিনি বাবার নাম বা দাদুর নাম বা জেঠুর নাম দিয়ে বলেছেন ওই আপনি যা লেখার যা ইয়ে করার ওনার নামে, আমাদের নাম লেখার দরকার নেই, উনি আমাদের অভিভাবক, ওনার নামে আপনি লিখে নিন। আমি আবার এই অভিজ্ঞতাও দেখেছি যে সেখানে আবার উল্টো পুরুষেরা একজন পরিবারের একজন পুরুষের নামই বলে দিচ্ছেন, নিজের নাম বলছেন না। মহিলারা কিন্তু এখনো আজও, এবং এটাকে আমরা এইভাবে অনেক সময় বলার চেষ্টা করি হিন্দি বলয় কি দক্ষিণ বলয়, না, এটা কিন্তু আমার অভিজ্ঞতা, আমি মোটামুটি 90% ভারতবর্ষের 90% এলাকায় সাংবাদিকতা করেছি, আমি কিন্তু বলবো যে এটা কম বেশি সব জায়গাতেই আছে। সেটি হচ্ছে যে মহিলারা বাড়ির স্বামীর নাম বা পরিবারের কারোর নাম, শ্বশুরমশাইয়ের নাম বা বাড়ির পুরুষদের নাম চট করে মুখে আনেন না। এইভাবে এই যে অভিভাবকের নামবিহীন যে ভোটারদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পেশ হয়েছিল, সেই নামগুলি প্রথম সাধারণ নির্বাচনের তালিকা থেকে বাদ দিতে হয়েছিল। নমস্কার, অপেক্ষা করুন ভোটের গল্পের পরবর্তী অধ্যায়ের জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি।